আসসালামু আলাইকুম। আনন্দবাজার পত্রিকা সরি কলকাতার আনন্দবাজার পত্রিকা বহুদিন হলো শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশ সম্পর্কে কোনো ভালো কথা লেখেনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের একদিন বা দুদিন আগে আনন্দবাজার পত্রিকায় একটা লেখা বের হলো। সাংবাদিক অনির্বাণ দাশগুপ্ত, বৈদ্য ব্রাহ্মণ অনির্বাণ দাশগুপ্তের লেখা লিখেছেন, খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ। নয়াদিল্লির বন্ধুত্ব আর মুক্তিযুদ্ধ এটা হচ্ছে খালেদা পুত্রের, তারেক রহমান বলছে না, খালেদা পুত্রের সম্বল। এবং অনির্বাণ দাশগুপ্ত আরো লিখছে যে ভারতের সঙ্গে একটা গোপন সমঝোতা করেই তারেক রহমান দেশে ফিরতে পারছেন। মানে আপনাদের মনে আছে তারেক রহমানের ব্যাপারে উনি নিজেই তারেক রহমানই বলেছিলেন যে উনি একাই সিদ্ধান্ত নেয়ার কেউ নন। তিনি দেশে ফিরবেন কিনা, কবে ফিরবেন সেটা নির্ভর করবে অনেক কিছুর উপরে। তিনি আমাকেও সেটা বলেছিলেন। এখানে অনির্বাণ দাশগুপ্ত যে কথাটা বললেন তার মানে ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া তারেক রহমানের দেশে ফেরা যাবে না। দেশে ফিরে যা কাজ করবে ভারতকে খুশি রেখে করতে হবে। মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যাবে না এবং ভারতকে অস্বীকার করা যাবে না। এটা বাংলাদেশের ইতিহাস, রাজনীতি ও সার্বভৌমত্বের উপর একটা স্পষ্ট বুদ্ধিবৃত্তিক আগ্রাসন। লেখাটি এমন এক ঔদ্ধত্যপূর্ণ মানসিকতা প্রকাশ করে যেখানে ধরে নেওয়া হয়েছে বাংলাদেশের রাজনৈতিক বৈধতা নির্ধারিত হবে নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের মানদণ্ডে, আর যুদ্ধ যেন একটা আঞ্চলিক সম্পদ যার মালিকানা ও সনদ বিতরণের অধিকার ভারতের, আমরাই সাধন করে দিয়েছি। এ ধারণা শুধু ভুল নয়, এটি বিপজ্জনক। মুক্তিযুদ্ধ জনগণের রক্তে লেখা ইতিহাস। 1971 সালের মুক্তিযুদ্ধ কোনো কূটনৈতিক প্রকল্প ছিল না। ভারত এটা ইনিশিয়েট করেনি, বাংলাদেশিরাই বিদ্রোহ করেছিল, তারপরে বিপ্লব করেছিল। কোনো প্রতিবেশী রাষ্ট্রের বন্ধুত্ব অর্জনের কৌশলও ছিল না মুক্তিযুদ্ধ। এটা ছিল পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের অস্তিত্ব রক্ষার লড়াই। এই যুদ্ধে শহীদ হয়েছে বহু মানুষ, নির্যাতিত হয়েছে বহু নারী, উদ্বাস্ত হয়েছে কোটিখানেক মানুষ। এই ইতিহাসকে যদি কেউ এমন ভাবে উপস্থাপন করে যেন মুক্তিযুদ্ধের বৈধতা দিল্লির সদিচ্ছার উপর নির্ভরশীল, তাহলে তো শহীদদের রক্তের প্রতি চরম অবমাননা করা হবে। ভারত সহযোগিতা করেছে, এটা ঐতিহাসিকভাবে সত্য, কিন্তু সহযোগিতা আর মালিকানা তো এক জিনিস নয়। আর বাংলাদেশে কে শাসন করবে, মুক্তিযুদ্ধের কথা বলবে না, বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে দেবে বা মুসলিম বাংলা বানিয়ে দেবে বা কমিউনিস্ট বাংলা বানিয়ে দেবে, ইসলামিক রিপাবলিক বানিয়ে দেবে, এটা তাদের ইচ্ছা, তাদের অভ্যন্তরীণ ব্যাপার। ভারতের সেখানে কোনো নাক গলানোর কোনো অবকাশ নেই, আর কোনো কথা বলার কোনো অধিকার নেই। যারা এই দুইয়ের মধ্যে সীমারেখা মুছে দিতে চায় যে ভারত সহযোগিতা করেছে আর ভারত এখন মুক্তিযুদ্ধটাকে ওন করছে, দখল করে ফেলেছে, দুটোর ভেতরে একটা পার্থক্য রয়েছে। আনন্দবাজারের লেখায় একটি ভয়ঙ্কর ইঙ্গিত আছে যে রাজনৈতিক শক্তি নয়াদিল্লির পছন্দের নয়, সে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে না। এই যুক্তি মানলে প্রশ্ন ওঠে, তাহলে কি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিল্লি থেকে ইস্যু করা হয়? তাহলে কি বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের নৈতিক অনুমোদন পেতে হলে বিদেশি রাজধানীর সঙ্গে সম্পর্কই মূল শর্ত? এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে আনন্দবাজার পত্রিকা।
আনন্দবাজার পত্রিকা আমরা টয়লেট পেপার মনে করে ফেলে দিতে পারি। আনন্দবাজার পত্রিকাকে আমি কোট করছি, আনন্দবাজার এটা বলেছে সেজন্য নয়। আনন্দবাজার পত্রিকার এই খবর, এই এই লেখা ব্যবহার করেছে জামাতপন্থী এবং ভারতপন্থী কিছু বাংলাদেশি, যেমন একজন প্যারিস প্রবাসী বিপ্লবী ভাওতাবাজ, প্যারিস প্রবাসী ভাওতাবাজ বিপ্লবী আনন্দবাজার পত্রিকার খবরটি প্রথম দিনেই প্রকাশ করেছে, বলছে এই যে দেখেন কি বলে আনন্দবাজার কি বলে। আবার ওই একই সুরে কথা বলছেন লন্ডনের জামাতে ইসলামীর একজন নেতা, আমার বন্ধু মানুষ, ব্যারিস্টার আবু বকর মোল্লা, তিনিও বলেছেন এক টক শোতে আমার সঙ্গে। আমি তাকে প্রথম উত্তর দিয়েছিলাম যে আনন্দবাজার পত্রিকার কি অথরিটি আছে এগুলো বলার, এবং আনন্দবাজার পত্রিকা যে তারেক রহমানকে খালেদা পুত্র বলছে, এতেও এদের কোনো বোধোদয় হচ্ছে না। এই আধিপত্যবাদী কথাবার্তার বিরুদ্ধাচরণ আমাদের করতেই হবে। সবচেয়ে বড় কথা দেখেন, আজকের যে আমাদের ব্যানারটা, সেখানে দেখেন তারেক রহমান আর মোদি একই টেবিলে সামনাসামনি বসে কথা বলছেন। তার মানে এআই দিয়ে যে কি করা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি করা যায়, তারেক রহমান এবং মোদিকে সামনাসামনি বসিয়ে দেয়া যায়। সুতরাং তাদের কথাবার্তা টেপ বানিয়ে ছাড়া যায়, ভিডিও ছাড়া যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারেক রহমানের কি কোনো মানে সুইসাইডাল টেন্ডেন্সি আছে যে তিনি আত্মহত্যা করতে চান? এই ধরনের কোনো বিকার তো তারেক রহমানের নেই। বাংলাদেশের কোনো শাসন করতে হলে, বাংলাদেশে নির্বাচিত হতে হলে তার প্রথম কন্ডিশন হতে হবে এই ভদ্রলোক বা ভদ্র মহিলার ভারতের প্রতি কোনো অনুরাগ নেই, ভারতপন্থী নন। এটাই বড় প্রয়োজন, এখন সবচেয়ে বড় কোয়ালিফিকেশন। তারেক রহমান কি সেটা জানেন না? এবং তারেক রহমান কি 17 বছর লন্ডনে বসে আলু কেটেছেন, পেঁয়াজ কেটেছেন, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কোনো অনুসন্ধান করেননি, জানতেন না? এবং উনি যে পরিবার থেকে এসেছে, জিয়াউর রহমানের পরিবার থেকে, এবং বিএনপি ঘরানার মানুষ, জিয়াউর রহমানের পুত্র, খালেদা জিয়ার পুত্র, তিনি ভারতপন্থী রাজনীতি করবেন, আপনি করবেন এটা বলার দরকার আছে যে আপনি ভারতকে নারাজ করে চলবেন না। এটা তো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য। এবং আনন্দবাজার পত্রিকাকে আমি পাত্তা দিচ্ছি না। ব্যাপারটা হচ্ছে তারা একটা খবর, তারা একটা তথ্য, অদ্ভুত মিথ্যা তথ্য হাজির করলো, আর সেই তথ্যটাকে ব্যবহার করছে বাংলাদেশি কিছু লোকজন, ভারতপন্থী, জামাতি এবং আওয়ামী এবং মোদীপন্থী লোকজন। সুতরাং এই মানসিকতা শুধু বাংলাদেশ বিরোধী নয়, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, আইনের শাসন, উন্নয়ন সবকিছুর বিরুদ্ধে এই লেখাটা এবং এই লেখাটা ব্যবহার করছে আমাদের কিছু বুদ্ধিজীবী, কিছু ভাওতাবাজ, কিছু ধান্দাবাজ ইউটিউবার, একজন প্যারিস নিবাসী। এরাও আস্থা করে নিপিত হবে, এটা কোয়েশ্চেন অফ টাইম। আর 6 মাস 1 বছরের মধ্যেই দেখবেন এই যে প্যারিসের থেকে আর নিউ ইয়র্ক থেকে যারা জামাতপন্থী কথাবার্তা বলেন, তাদেরকে মানে কাকেও পুজবে না, সেই দিন আসছে। তবে সবচেয়ে আরেকটা দিকে আমি দৃষ্টি আকর্ষণ করি আপনাদের, এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা, এতে অগ্নিসংযোগ বা হামলার আমি বিরোধিতা করি, এটা খুবই গর্হিত অপরাধ। কিন্তু একটা বড় কিন্তু রয়ে গেছে। এই প্রথম আলোর মতিউর রহমান এবং ডেইলি স্টারের মাহফুজ আনাম 1/11 পরে এবং আগে ও পরে যে ঘৃণ্য ভূমিকা পালন করেছে, যার ফলে দেশে বিদেশে তারেক রহমানের যে অবমাননা, বদনাম হয়েছে, যে তারেক রহমান মানি লন্ডারিং করেছেন, তারেক রহমান দেশ থেকে শত শত হাজার হাজার কোটি টাকা চুরি করে লন্ডনে নিয়ে গেছেন,
এই ধরনের অপবাদগুলো রটনা করেছে দুই ব্যক্তি, মূলত মতিউর রহমান এবং মাহফুজ আনাম। এগুলো গর্হিত অপরাধ। এতদিনে অরিন্দম কহিলা বিষাদে মতিউর রহমান বলছেন তারেক রহমানের আরো আগে আসলেই ভালো হতো, এবং মাহফুজ আনাম ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলছেন তারেক রহমান সম্পর্কে, এবং তারা দুজনেই কিন্তু এক ধরনের অপরাধ বোধ থেকে না ভয়ে একটা তারা সাফাই গাচ্ছেন যে 2007 সালে আমরা যা লিখেছি পত্রিকায়, এগুলো সরকার যা আমাদের বলেছিল যে প্রেস নোট দিত তার উপর ভিত্তি করে আমরা এই লেখাগুলো লিখেছি। ওই লেখাগুলার পড়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে আমার। মতিউর রহমান সাহেব, মাহফুজ আনাম, শোনো, ওই লেখাগুলো কিন্তু আমি পড়েছি। তোমাদের বক্তব্যগুলো ছিল খুবই ধৃষ্টতাপূর্ণ, ভারতপন্থী, আওয়ামীপন্থী এবং বিএনপি বিরোধী একটা বয়ান। তোমরা আওয়ামী লীগ এবং ভারতপন্থীদের জেনারেল মঈনুদ্দিনের সহায়তায় বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত করার জন্য যে ঘৃণ্য ষড়যন্ত্র করেছ, সেটা এই অনির্বাণ দাশগুপ্ত একটা বিদেশি নাগরিক বিদেশি পত্রিকা যা লিখেছে তার 2 পয়সা দাম নেই। কিন্তু তোমাদের বহুল প্রচারিত পত্রিকা দুটো, প্রথম আলো এবং ডেইলি স্টার, তোমরা যে ভূমিকা পালন করেছো সেটা অতি ঘৃণ্য, এবং এজন্য তোমরা দুঃখ প্রকাশ করেছো, এটাই কিন্তু তোমাদের শাস্তি হয়ে গেল না। আমি এখন জোর দিয়ে বলছি, সকাল বিকাল প্রতিদিন সকাল বিকাল মতিউর রহমান এবং মাহফুজ আনামকে পত্রিকার উপরে বড় ব্যানারে ক্ষমা চাইতে হবে, করজোরে ক্ষমা চাইতে হবে জাতির কাছে, বিএনপির কাছে, তারেক রহমানের কাছে, খালেদা জিয়ার কাছে, এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের পরিবারের কাছে। কারণ বদনামটা হয়েছে বিএনপির, বদনাম হয়েছে বাংলাদেশের, বদনাম হয়েছে খালেদা জিয়ার, বদনাম হয়েছে তারেক রহমানের, বদনাম হয়েছে তারেক রহমানের স্ত্রী এবং কন্যা এবং পরিবারের লোকজন যারা সারা দেশে বিএনপি সমর্থন করে। এই বদনামটা তাদের সমষ্টিগত। তার মানে এটা একটা মানহানি হয়েছে। মতিউর রহমান এবং মাহফুজ আনাম বিএনপি তারেক রহমান খালেদা জিয়ার উপর মানহানি করেছে, এবং আমি অনুরোধ করব, আমার বক্তব্য তারেক রহমান যদি দেখেন, আশা করি উনি দেখবেন, তাকে আমি অনুরোধ করছি আপনি আপনার এবং দলের পক্ষে এবং আপনার মার পক্ষে অবিলম্বে এই দুই ব্যক্তির বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানি মামলা করেন এবং তাদেরকে গণধিকৃত বলে আমরা ঘোষণা করব। আমি আহ্বান করি যারা আমার অনুষ্ঠান দেখছেন তারা জোর গলায় দাবি করবেন মতিউর রহমান এবং মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি মামলা করতে হবে, তারা গণধিকৃত। কিন্তু তাই বলে তাদের পত্রিকার অফিসে আপনারা হামলা করবেন, যেটা মূলত জামাত ইসলামী করেছে বিএনপি কে বদনাম করার জন্য, সেটা কিন্তু কাম্য নয়। ভায়োলেন্স না, অহিংসভাবেই আপনারা প্রতিবাদ করেন এবং এদের এক্সপোজ করেন যেন এরা আর মাথা তুলে দাঁড়াতে না পারে। ভারতপন্থী বাংলাদেশ বিরোধীরা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। সুশীল সমাজের এই প্রতিনিধিরা মতিউর রহমান এবং মাহফুজ আনাম প্রমুখ। এখন মানে আনন্দবাজার পত্রিকা একটা বিদেশি পত্রিকা, তারা বাংলাদেশ বিরোধী, কুকুরের কাজ কুকুর করেছে, তাদের পায়ে তো আমরা কামড়াতে পারি না। আমি মূলত দায়ী করছি প্যারিস নিবাসী ওই হ্যামিলনের বংশীবাদক, তিনি যে কথাটা বলেছেন এটা অপমানকর, বাংলাদেশ বিরোধী, বিএনপি বিরোধী, এবং আবু বকর মোল্লা সাহেব যে ব্যবহার করেছেন আরো অনেকেই ব্যবহার করেছে, এবং সারা দেশব্যাপী অনেক মানুষ বিশ্বাস করে তারেক রহমান চুরি করে টাকা নিয়ে বিদেশ পালিয়ে গেছেন। 2008 সালে তিনি বেকসুর খালাস হয়ে দেশ ত্যাগ করেন, এবং ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় তিনি কোটি কোটি টাকা এখান থেকে লন্ডনে নিয়ে গিয়ে খরচ করছেন, বাস করছেন। এটা অবিশ্বাস্য ব্যাপার। আমি জানি উনি লন্ডনে কিভাবে থাকেন, তিনি খুব আরাম আয়েসে থাকেন না, তিনি খুব একেবারে একটা কমফোর্টেবল ভীষণ লাক্সারিয়াস লাইফ লিড করেন নেই লন্ডনে 17 বছর। তো যাই হোক,
এই বদনাম যারা করেছে তাদের আমরা শুধু ক্ষমা প্রার্থনা করলেই হবে না, তারা প্রতিদিন সকাল বিকাল ক্ষমা চাইবে পত্রিকাগুলোতে। আমরা ক্ষমা প্রার্থী। 2007 সালে আমরা এবং তারপরে তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা কথা বলেছি। আর তাদের বিরুদ্ধে মামলা হবে, তারা কোর্টে হাজিরা দিবে এবং মামলা 50 কোটি টাকার একটা মামলা আমি মনে করছি তারেক রহমান করবেন তাদের বিরুদ্ধে। মামলা কত টাকা পাওয়া যাবে সেটা বড় কথা না, তাদের বিরুদ্ধে মামলা হোক, তাদের একটা কোর্ট আদালতের মাধ্যমে একটা শাস্তি হোক এবং তাদের উপর চিরদিনের জন্য একটা সিল লাগিয়ে দেওয়া হোক যে এরা ধিকৃত, এরা গণবিরোধী, এরা বাংলাদেশ বিরোধী, এরা ভারতপন্থী রাজনীতির সমর্থক। এই কথা বলেই আমি আশা করি তারেক রহমান যখন ক্ষমতায় আসবেন, আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী, তিনি দেশকে তার জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত করবেন। এই কামনা করে আজকের কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। দেখবেন এদের বিরুদ্ধে যেন মামলা করা হয়, সে দাবিটা আপনারা সোচ্চারভাবে উচ্চারণ করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।